আজ আমাদের গল্পের একটা বিশেষ দিন। অভিক আজ প্রথম মাইনে পেয়েছে। সিনেমায় অনেক সময় দেখেছে যে প্রথম মাইনে পেলে একটা অদ্ভুত আনন্দ হয়, আর তারপরই মার জন্য শাড়ি আর বাবার জন্য ঘড়ি, আর তারপর সেই নিয়ে একটা এপিসোড ইমোশনাল কথা বলে কাটিয়ে দেয়া। না মানে এই ইমোশনাল গ্যাঁজাখুরি দিয়ে এপিসোড কাটিয়ে দেওয়ার কাজ যে এই গল্পে হয়নি তা নয়, কিন্তু এটা সেরকম এপিসোড না। আর এখানে কোনো সিনেমার সঙ্গেই কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া বেশ কঠিন। আজ চেন্নাইতে বেশ বৃষ্টি পড়েছে। অফিস থেকে ফেরার পথে কিছুটা ভিজে গেছিল অভিক, কিন্তু আজকে আর সেসব কিছু নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। সত্যি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, এই বোধটা ভীষণ মূল্যবান। ব্যাংকে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই সবার আগে বাবার মুখটা মনে পড়ল অভিকের। বাবাকে তখন স্যালারির অর্ধেক ট্রান্সফার করে তারপর নিজের ঘরে এসে বসল। বাবা তো চিন্ময় চট্টোপাধ্যায়ের গান খুব পছন্দ করে, ক্যাসেটগুলো মাঝে মধ্যেই বাড়িতে চালিয়ে দিত বাবা। বাবা ছেলে মিলে একসাথে বসে বসে শুনত। তারপর বাড়ি রং করার সময় হারিয়ে যায়। তারপর থেকে আর বাবা ওটা খুঁজে পায়নি। স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে অভিকের মনে হতে লাগলো যে বাবার সঙ্গে একটু দেখা হতে পারলে বেশ হতো। একটু মন কেমনই করছিল ওর। কি মনে হওয়ায় গিটারটা নিয়ে এসে বসল। মনে ভাসছে ওই ছোটবেলার ছবিটা। বাড়ি জুড়ে ভাসছে চিন্ময়ের কণ্ঠ। বাবা আর অভিক গানের তালে দুলতে দুলতে শুনছে। নিজের মনেই হেসে ফেলল অভিক। এই গানটা গাওয়ার কোনো কারণ নেই। স্যালারির সঙ্গে এই গানটার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও এই গানটা চোখ বুজে গাইল অভিক। বাবাদের সঙ্গে সম্পর্কটা বোধহয় এরকমই হয়, একটু আলগোছে, একটু ইতস্তত ভাব। তাই ফোন করে 3টে বাক্য না বলে একটা গান গেয়ে অফলাইন চলে যাওয়া। আসলে অনেক কথাই তো না বলা থেকে যায়। তার উপর যদি মা বাবা হয় তাহলে তো এমনিতেই অর্ধেক কথা মুখ অবধি আসে না। আর এই সমস্ত ইমোশনাল মুহূর্তগুলোতেই কথা বলতে গিয়ে কেমন যেন বোবা হয়ে যায় অভিক। অতএব আপনাদের সকলের সামনে নিজের শিল্পী সত্তা জাহির করে সৌমিত্র আমাদের গান পাঠালেন বাবাকে। গান না হয় হলো, কিন্তু শেষমেশ বাঙালি রক্ত তো। যেই ছেলে বাবা মার টাকায় বেড়াতে গেলে মায়ের জন্য শাড়ি বা শাল কিনে নিয়ে আসে, প্রথম স্যালারি পেয়ে তার তো মন কেমন শাড়ি না কেনা অবধি থামবে না। অগত্যা একটু সিনেমা কাটিং ব্যাপার করতে হলো। আচ্ছা, এবার আসল ব্যাপারটা বলি। ব্যাপারটা হলেন আমাদের অপূর্ণা। তার জন্য আমাদের সৌমিত্র শাড়ি কিনতে ভীষণ এক্সাইটেড, কিন্তু রোহিণীর জন্য কিনবো আর মায়ের জন্য নয়। আমাদের মাতৃভক্ত হনুমান ছেলেগুলো তো আর কুলাঙ্গার নয় বলুন। কিন্তু দেখেছেন তো, সিনেমা টাইপ ফিলিং নেই নেই বলে কিরকম এসে গেল। আরে বাঙালি প্রেম তো। প্রথম স্যালারি থেকে কেনা শাড়ি, তারপর সামনে সরস্বতী পুজো, উত্তরায় সেজেগুজে ছবি টবি তুলে তবে না প্রেমের বৃত্ত সম্পূর্ণ হবে। আর মানে ওই যে উত্তরার পেছনের গলিগুলোয় অন্ধকার নামলে বেশ সুন্দর হলুদ আলো জ্বলে, জানেন নিশ্চয়ই। তো আর কি, এ তো একেবারে অগ্নি পরীক্ষা। তো এইসব দিক বিবেচনা করে অভিক চলে গেল শাড়ি কিনতে। দোকানে গিয়ে সোজা মাকে ভিডিও কল। বেজে গেল, কেউ ধরল না। তারপর বাবার ফোনে কল করতেই বাবা ধরল, আর স্বাভাবিকভাবেই ফোনটা বিদ্যুৎ গতিতে চলে গেল মায়ের হাতে। সবে গানটা শুনেছে তো, ইমোশনাল মুমেন্ট। বাবা ছেলে সম্পর্কে আর ইমোশন ঢুকতে দিলাম কই। যাকে জয় মেয়েলিগোর জয়। তো মা ফোন নিয়ে একের পর এক গল্প শুনিয়ে যেতে লাগলো। এই জানিস, অম্বিকাদির ছেলের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, তোর থেকে 3 বছরের ছোট। মেয়েটাকে কি মিষ্টি দেখতে জানিস।
ব্যাস শুরু হয়ে গেল। অভিক বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলল, বাজে না বকে কোন শাড়িটা পছন্দ সেটা বলো। হ্যাঁ, এখন তো এটা বাজে বকাই হবে। অম্বিকাদির ছেলেটা আগের দিন এসে কার্ড দিয়ে গেল, জিজ্ঞেস করছিল তোর কথা। ওপার থেকে বলে উঠল মা। হ্যাঁ তো বলেছ তো কত প্যাকেজ পাচ্ছি, কোথায় থাকছি, কত মেয়েদের লাইন আছে বাইরে। থাম, তুই কি ভেবেছিস কি আমাকে? আরে অম্বিকাদি তো তোর বিয়ের কথা বলছিল। উফ, তোমাদের এই বিরক্তিকর গসিপ প্লিজ থামাবে এখন, আর বলো কোনটা নেবে। গলা চড়িয়ে বলল অভিক। এই তো এখন তো আমার ওপরই চেঁচাবি, ভালো কথা বললে তো আর কানে যায় না। বলতে বলতে থেমে গেল মা। এই বাবিন, এই কালো শাড়িটা দেখাতে বল না, ওই যে লাল সাদাটার পাশে। ব্যস্ত হয়ে উঠল অভিক। ও না না, ওটা হবে না। হবে না মানে? জিজ্ঞেস করলো মা। আরে মানে ওটা তুমি নিতে পারবে না। নিতে পারবো না মানেটা কি? মাকে শাড়ি কিনে দিবি, তাও আবার মায়ের পছন্দ মতো কিনবি না? বিরক্ত হয়ে অভিক বলল, আরে ওটা তোমার জন্য নেওয়া যাবে না, অন্য দেখো না, এতগুলো আছে তো। আরে ওই বা কিভাবে বোঝাবে যে রোহিণীর জন্য এই শাড়িটাই অভিক পছন্দ করেছে? পরবি তো পর, এই শাড়িটাই মায়ের চোখে পড়তে হলো। বিরক্তিকর। মা কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো কিছুক্ষণ স্ক্রিনের দিকে, তারপর অন্য একটা শাড়ি বেছে নিল। তারপর বলল, যাকে আসল কথায় আয়, এখন তো চাকরিও পেয়ে গেছিস ঠিকঠাক, এবার একটু। মা প্লিজ একটু বাবাকে দাও তো। এই কনভারসেশনের থেকে বাবার সঙ্গে অকওয়ার্ড সাইলেন্সটাই অভিকের বেশি সুবিধের মনে হলো। বাবা ফোনটা নিতেই বলে উঠল, এই টাকা ঢুকেছে? বাবা বলল, হ্যাঁ ঢুকেছে তো দেখলাম, কিন্তু পাঠানোর কি দরকার ছিল, তাও আবার এতটা? তোর কাছে যা আছে তা দিয়ে চলে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, অনায়াসে চলে যাবে, বলল অভিক। এবার দুজনেই চুপ, কি বলবে জানে না। খেলা দেখছো? কিছুক্ষণ পরে আবার একটা কনভারসেশনের বৃথা চেষ্টা। হ্যাঁ, রোনাল্ডো আরও একটা গোল করতে পারতো, বলল বাবা। হ্যাঁ, ওই একটা শট পোস্টে লাগলো। ব্যাস আবার সাইলেন্স। রাখছি। ঠিক আছে, সাবধানে থাক। বাড়ি ফিরে এসে দেখে গানটার উত্তরে বাবা একটা থামস আপ পাঠিয়েছে। ফোনটা পাশে রেখে নিজের মনেই হেসে ফেলল অভিক। গিটারটা পাশে পড়েছিল, হাতে নিয়ে আনমনা হয়ে বিভিন্ন সুর বাজাতে থাকল। আজকে অনেকদিন পর খুব হালকা লাগছে অভিকের। একটা অদ্ভুত শান্তি আর আনন্দ কেমন যেন মিশে গেছে ওর মধ্যে। ও ভীষণ রকম বুঝতে পারছে যে ওকে এখন যতীন দাস পার্ক কতটা টানছে। এই ভীষণ সুন্দর অনুভূতির সময়ে ওর ইচ্ছে করছে ছুট্টে রোহিণীর কাছে চলে যেতে, গিয়ে প্রচণ্ড উৎসাহ নিয়ে সব কিছু বলে দিতে। আর সেই সবের মধ্যে হঠাৎ একবার ভীষণ কাছে চলে এসে রোহিণীর কানের কাছে ফিসফিস করে অনেক কথা বলতে, ওর মুখটা দু হাতে ধরে চুমু খেতে ইচ্ছে করছে তার ভীষণ। একটা অনুভূতি যেটাকে কোনো কারণ ছাড়াই ও বহুদিন ধরে চেপে রেখেছিল, কিসের ভয়ে নিজেও জানে না, কিন্তু এখন যেন সে বাঁধ ভেঙে বেরোতে চাইছে। ভেতরে ভেতরে কেমন যেন ছটফট করছে অভিক। ও বেশ বুঝতে পারছে যেই অনুভূতিটা এতদিন মানলেও কখনো পাত্তা দেয়নি, তাকে আর খুব একটা দমিয়ে রাখা যাবে না। রোহিণীকে টেক্সট করলো সঙ্গে সঙ্গে, একটা ফোন করা যাবে?